রক্ষী বাহিনী ছিল এলিট বাহিনী, আর সেনাবাহিনী ছিল অবহেলিত, যে কারণে ৭৫-এর পর পরিবর্তন হয় এবং প্রতিবেশী দেশের অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। কিন্তু এবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হিরণময় কার্লেকার সহ ভারতের বেশ কয়েকজন বুদ্ধিজীবী লেখালেখি করল দ্বিতীয় ৭১-এর পরে দ্বিতীয় চান্স আসছে। আমি তখন বুঝি নাই কি কয় দ্বিতীয় চান্স। ৭১-এর পরে সেনাবাহিনীকে পঙ্গু করে রক্ষী বাহিনী গড়ে তোলে তারা একটা কিছু করতে চেয়েছিল, সেই সুযোগটা পরে বন্ধ হয়েছে। এবারে ২৫শে ফেব্রুয়ারি ২৬শে ফেব্রুয়ারি বিডিআর হেডকোয়ার্টারে পিলখানায় একযোগে একসাথে ৫৭ জন সামরিক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে বুঝলাম যে তারা একটা সুযোগ বলছিল। কিসের সুযোগ? বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী গড়ে উঠুক এটা তারা চায় না। এই কারণেই সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ঘটনা ঘটানো হয়েছে। বিডিআরকেও পঙ্গু করা হয়েছে। পদুয়া রৌমারীতে বিডিআর বিএসএফ এর আগ্রাসী কর্মকাণ্ডের যে জবাব দিয়েছিল, একদিকে তার প্রতিশোধ নিয়েছে। বিডিআরকে আমরাও এখন বর্ডার গার্ড পরিণত করেছি। এখন দেদারসে ফ্যান্সি ডিল আসে, ওপার থেকে অবৈধ অস্ত্র আসে, আমরা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখি, আর পাখির মতো গুলি করে আমাদের বাংলাদেশি নাগরিককে হত্যা করে। এখন পর্যন্ত সরকারি লেভেল থেকে এর কোনো অর্থবহ প্রতিবাদ হয়েছে বলে আমার জানা নেই। প্রিয় ভাইয়েরা, দেশকে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাখতে হলে গণতন্ত্রকে সুসংহত করার যেমন বিকল্প নেই, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের যেমন বিকল্প নেই, তেমনি প্রতিরক্ষা ব্যবস্থায় এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বড় নির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হওয়ার কোনো বিকল্প নেই। জাতীয় নিরাপত্তা বিধানে এবং প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা স্বনির্ভর হই, এটা যাদের কাম্য নয়। ১ বছর ১ মাস আগে পিলখানায় ওই নৃশংস হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। এই কারণে সরকারের নিয়োগকৃত তদন্ত কমিটির রিপোর্ট আংশিক প্রকাশ করা হয়েছে। কমার্স মিনিস্টারের ভাষায় যেটুক সরকার প্রয়োজন মনে করে সেটুক প্রকাশ করবে। আংশিক প্রকাশ করেছে যেটুকুতে সরকারের গায়ে আঁচড় লাগে না। যেটুকু প্রকাশ পেলে কারা কিভাবে বিদ্রোহ সংগঠনে ভূমিকা রেখেছিল, এটা ফাঁস হওয়ার আশঙ্কা ছিল, সেটা তারা দিনের আলো দেখতে দেন। বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত কমিটির রিপোর্ট ফ্রিজে রাখা হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, যদি সৎ সাহস থাকে, এ ব্যাপারে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার সৎ সাহস থাকে, তাহলে সেনাবাহিনীর তদন্ত কমিশনের রিপোর্ট পুরো উইদাউট এনি রিজার্ভেশন জাতির সামনে প্রকাশ করা হোক এবং সেখানে যাদেরকে দায়ী করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। না হলে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সরকারের রাজঘাট ভূমিকার কারণে, এই সন্দেহ আরো দৃঢ় হতে বাধ্য। সবকিছু হজম করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। হজম যদি করা যায় ভালো, যদি হজম না হয়, বদহজম হয়, তাহলে সেটা বিপজ্জনক হওয়ার আশঙ্কা থেকে যায়। অতএব বাংলাদেশের সরকার বিপদে পড়ুক, আমরা এটা চাই না। সরকারের জন্য বিপদ হলে আমরাও বিপদগ্রস্ত। সরকার ভালো অবস্থায় থাকলে দেশ ভালো অবস্থায় থাকবে, আমরা ভালো অবস্থায় থাকবো। এই কারণে নির্বাচনের ব্যাপারে কথা থাকলেও আমরা সংসদে আমাদের সদস্যদের পাঠিয়েছি
বলেছি অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো। আমরা বলেছি সরকারের ভালো কাজের আমরা সহযোগিতা করব, খারাপ কাজের বিরুদ্ধে আমরা গঠনমূলক সমালোচনা করব। আমরা এখনো ভাঙচুরের পথে যাইনি, জ্বালাও পোড়ায় আমরা বিশ্বাসী নই। আমরা সব সময় গঠনমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির আমাদের আদর্শ। আমরা রাজনীতি প্র্যাকটিস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ভাবে। জামায়াত ইসলামী দেশ গড়ার উন্নয়ন উৎপাদনে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। সরকারের যেই থাক না কেন দেশের আর্থসামাজিক উন্নয়নের সেট পুরোহিত আমরা কামনা করি না, দেশের কলকারখানা বন্ধ হোক এটা আমরা কামনা করি না, উৎপাদন ব্যাহত হোক এটা আমরা কামনা করি না। কারণ দেশের অর্থনীতি দুর্বল হলে ক্ষতি শুধু সরকারের নয় আমাদের। তবে সরকারের কর্মকাণ্ড এ ব্যাপারে আরো বেশি হিসাবের ভিত্তিতে হওয়া দরকার।